প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। আর আমাদের সঙ্গে দেখা হচ্ছে না যদিও, তথাপিও আমাদের সান্নিধ্যেই থাকছো বলে কিন্তু নিজেরা ঠিক বুঝতে পারছো। তো আমাদের সান্নিধ্যে আসো বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের ক্লাসগুলো নিয়মিত করছো। তো আমাদের কিন্তু এবার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রেজাল্ট বেশ ভালো। তোমাদের অনার্স ফোর্থ ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারে 7 কলেজের মধ্যে আমাদের ঢাকা কলেজ থেকেই কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখল করছে। ফলে আমরা আশা করি তোমরাও যদি এখন থেকে মনোযোগী হও, তোমরাও এই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে পারবে। তো আমরা শুরু করেছিলাম লিকুইড অ্যান্ড সলিউশন। তো সেখানে সলিউশনের আমরা গত ক্লাসে পড়ছিলাম আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য রাউলস ল এর সাপেক্ষে, তাই না? এই রাউলস ল থেকে আমরা জানছিলাম যে দ্রাবকের মধ্যে দ্রব যদি যোগ করা হয় তাহলে তার বাষ্পচাপ অবনমন ঘটে, অর্থাৎ বাষ্পচাপ কমে যায়। এবং এই কমে যাওয়াটার মান কি ছিল? দ্রবের মোল ভগ্নাংশের সমান ছিল। এক্ষেত্রে কিন্তু একটা শর্ত আমি বলেছিলাম যে এক্ষেত্রে দ্রবটাকে হতে হবে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ দ্রবটা খুব বেশি ভোলাটাইল হবে না এবং দ্রবণে আয়নিত হওয়ার প্রবণতাও থাকবে না, তাহলে কিন্তু রাউলস লটা অ্যাপ্লিকেবল হবে। তো আজকে আমরা রাউলস ল আলোকে আমরা যেহেতু আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ এবং এদের বৈশিষ্ট্যগুলো আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম এবং কেন আদর্শ দ্রবণ থেকে বিচ্যুতি ঘটে অনাদর্শ দ্রবণে, সেই কারণগুলো কিন্তু আমি ডিটেল আলোচনা করেছি। তো আজকে আমরা পড়ব কলিগেটিভ প্রপার্টিজ। Qualitative properties. অর্থাৎ কলিগেটিভ ধর্মাবলী। কলিগেটিভ শব্দটার অর্থ হলো একসঙ্গে চলা। তো আমরা লঘু দ্রবণ তো চিনি, তাই না? লঘু দ্রবণ মানে দ্রবের পরিমাণ খুব নগণ্য থাকে, দ্রাবকের পরিমাণই বেশি থাকে। তো লঘু দ্রবণের 4টা বৈশিষ্ট্য আছে, এটা ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য বলতে পারো। এই বৈশিষ্ট্যগুলো হলো যে এই 4টা বৈশিষ্ট্য দ্রবের অর্থাৎ লঘু দ্রবণের দ্রবের অণুর সংখ্যার উপর ডিপেন্ড করে, কিন্তু তাদের প্রকৃতির উপর নির্ভর করে না। সেইগুলোকে ধর্মকে আমরা বলতেছি কলিগেটিভ ধর্ম। তাহলে কলিগেটিভ প্রপার্টিজ বা কলিগেটিভ ধর্মগুলো কি? যে লঘু দ্রবণে যে ধর্মাবলী বা যে ভৌত রাসায়নিক ধর্মসমূহ দ্রবের অণুর সংখ্যার উপর নির্ভরশীল, কিন্তু দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রবের সংখ্যার উপর নির্ভর করে, দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে না। তাদেরকে বলা হচ্ছে কলিগেটিভ ধর্ম। তাহলে কি বললাম? যে লঘু দ্রবণের যে ধর্মসমূহ দ্রবের অণুর সংখ্যার উপর নির্ভর করে কিন্তু তার প্রকৃতির উপর নির্ভর করে না, তাকে কলিগেটিভ ধর্ম বলে। এই কলিগেটিভ ধর্মগুলা হলো: 1, বাষ্পচাপ অবনমন, বাষ্পীয় চাপ অবনমন। 2, স্ফুটনাঙ্ক উন্নয়ন। 3, হিমাঙ্ক অবনমন। আর হলো 4 হলো অসমেটিক প্রেসার বা অসমেটিক চাপ। অসমেটিক প্রেসার বা অসমেটিক চাপ। এর মধ্যে
আমাদের তাহলে কলিগেটিভ ধর্মগুলো তো বুঝলাম, এর মধ্যে বাষ্পীয় চাপ অবনমনটা কিন্তু মৌলিক। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কলিগেটিভ প্রপার্টিসটা হলো বাষ্পীয় চাপ অবনমন। তো প্রশ্ন করা যেতে পারে এটাকে মৌলিক বা গুরুত্বপূর্ণ ভাবা হয় কেন। তাহলে তোমরা জানো যে আমরা গত ক্লাসে যখন রাউলের সূত্র পড়েছিলাম তখন কিন্তু আমি আলোচনা করেছিলাম যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে তার বাষ্পীয় চাপ কমে যায়। আর তোমরা জানো যে দ্রাবকের মধ্যে যখন দ্রব যোগ করতেছি অর্থাৎ দ্রবণ হয়ে যাচ্ছে তখন তার বাষ্পীয় চাপ কমে যাচ্ছে। আর বাষ্প চাপ যদি কমে যায় তখন তার স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক জিনিসটা কি? স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কি বলে কোনো দ্রবণের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয় তখন কিন্তু দ্রবণটা বা তরলটা ফুটতে থাকে, তখন সেই তাপমাত্রাটাকে ওই তরলের আমরা কি বলি? স্ফুটনাঙ্ক বলি। তাহলে দেখো দ্রাবকের মধ্যে যখন দ্রব যোগ করতেছি তখন তার বাষ্পীয় চাপ যেহেতু কমে যাচ্ছে, তাহলে দ্রাবকের চেয়ে দ্রবণটা কিন্তু বেশি তাপমাত্রায় ফুটবে। অর্থাৎ বাষ্পীয় চাপের অবনমন ঘটলে তার স্ফুটনাঙ্কের কি ঘটবে? উন্নয়ন হবে। আর হিমাঙ্করও ঠিক, বাষ্পীয় চাপ যেহেতু কমে যায় তাহলে দ্রাবকের চেয়ে দ্রবণের হিমাঙ্ক কিন্তু আরো কমে যাবে, অর্থাৎ হিমাঙ্কের অবনমন ঘটবে। আর দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে বাষ্পীয় চাপের অবনমন ঘটার কারণে দ্রাবকের অণুগুলা কিন্তু দ্রবণের দিকে অসমোসিসের ফলে কিন্তু অসমেটিক চাপের সৃষ্টি করবে। তাহলে বাষ্পীয় চাপ অবনমন ঘটার কারণেই কিন্তু বাকি তিনটা ধর্মের উৎপত্তি হচ্ছে। এই জন্য আমরা বাষ্পীয় চাপ অবনমনকে মৌলিক কলিগেটিভ প্রপার্টিস বা গুরুত্বপূর্ণ প্রপার্টিস বলি। তাহলে এখানে কিন্তু তোমাদের একটা কোশ্চেন হতে পারে, কলিগেটিভ প্রপার্টিস কি? কলিগেটিভ প্রপার্টিসের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তাহলে আমরা এইটুকু আশা করি বুঝছি। এখন কলিগেটিভ ধর্মাবলীর জন্য আমরা বাষ্পীয় চাপ অবনমন গত ক্লাসে আমরা রাউলের সূত্র থেকে পড়েছিলাম এবং আমি সেখানে তোমাদের আলোচনাও করেছিলাম যে বাষ্পীয় চাপে কেন অবনমন ঘটে, সেক্ষেত্রে মানটা কিরকম হয় সেটা নিয়ে কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি। তাহলে আমরা এখন বাষ্পীয় চাপ, আজকে আর আমরা এটা নিয়ে কথা বলবো না, তবে ওখান থেকে আমরা আরো কিছু জিনিস বের করব। বাষ্পীয় চাপ অবনমন সম্পর্কিত রাউলের সূত্র। বাষ্পীয় চাপ অবলম্বন সম্পর্কিত রাউলের সূত্র, এটা আমরা গত ক্লাসে পড়েছি, ঠিক ওটা এখানেও কাজে লাগবে। এখন আমরা গত ক্লাসে পড়েছিলাম কি পি নট, তোমাদের মনে আছে? পি নট হলো দ্রাবকের বাষ্পীয় চাপ, দ্রাবকের বাষ্পীয় চাপ, পি হলো দ্রবণের বাষ্পীয় চাপ, আর পি নট মাইনাস পি ছিল বাষ্পীয় চাপের অবনমন, আর পি নট মাইনাস পি বাই পি নট ছিল বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক অবনমন। তারপরে ছিল তোমাদের
হচ্ছে দ্রাবকে এক্ষেত্রে সূত্রটা আমাদের ছিল পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল কি ছিল, ইকুয়াল ছিল দ্রবের মোল ভগ্নাংশ। তারপর সেখান থেকে আমরা বিকল্পভাবে বের করেছিলাম যে হচ্ছে পি বাই পি নট ইকুয়াল কি x1 বা পি সমান সমান পি নট x1 বা পি সমান সমান পি সমানুপাতিক x1। তাহলে x1টা ছিল আমাদের দ্রাবকের মোল ভগ্নাংশ, আর x2টা ছিল দ্রবের মোল ভগ্নাংশ। তাহলে এটার সাপেক্ষে এটা হলো মূল কথা যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটে তা দ্রবের মোল ভগ্নাংশের সমান। আর বিকল্পভাবে আমরা প্রমাণ করেছিলাম গত ক্লাসে যে নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু যে কোনো তরলের বাষ্পচাপ স্থির থাকে, তাই নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের বাষ্পীয় চাপ দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে আজকে তো আমরা এটা তাহলে পাইলাম বাষ্পচাপ অবনমন সম্পর্কিত রাউন্ডের সূত্র, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন আমরা এই রাউন্ডের সূত্র থেকে দেখো কোন দ্রবের আণবিক ভর নির্ণয় করতে পারি কিনা। রাউন্ডের সূত্র হতে আণবিক ভর নির্ণয়, এটা দ্রবেরও বের করতে পারবা, দ্রাবকের বের করতে পারবা। তাহলে আমাদের মনে রাখতে হবে রাউন্ডের সূত্রটা ছিল পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল x2। এখন দেখো x2টা ছিল দ্রবের, তোমাদের আগের ক্লাসগুলো মনে করো দ্রবের মোল সংখ্যাকে আমরা প্রকাশ করেছিলাম দ্রাবকের মোল সংখ্যাকে প্রকাশ করেছে n1 দিয়ে, দ্রবের মোল সংখ্যা কি করেছিলাম n2 দিয়ে, এবং দ্রবণের মোল সংখ্যা ছিল n1 প্লাস n2। এখন লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের কি হয়, দ্রাবকের পরিমাণ বেশি থাকে, দ্রবের পরিমাণ কম থাকে, অর্থাৎ n1 is more greater than n2। অতএব তখন আমরা কি লিখতে পারি n1 প্লাস n2 প্রায় ইকুয়াল n1। তাহলে আমাদের এখান থেকে আমরা এটাকে যদি নিয়ে যাই তাহলে এটা n2 বাই n1 প্লাস n2, মোল ভগ্নাংশ হলো দ্রবের মোল ভগ্নাংশ x2 সমান সমান n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। তাহলে আমাদের এখানে দাঁড়ালো p নট মাইনাস p বাই p নট ইকুয়াল n2 বাই n1। যেহেতু আমরা বলছি n1 এবং n2 প্রায় ইকুয়াল n1। এখন তোমরা জানো দ্রবের ক্ষেত্রে মোল সংখ্যাকে আমরা কি করি, মোল সংখ্যা যখন আমরা পাই তা গৃহীত ভর বাই আণবিক ভর। তাহলে দ্রবের ক্ষেত্রে আমরা n2 সমান সমান দিব w2 বাই m2। তাহলে w2টার পরিচয় হলো দ্রবের গৃহীত ভর, আর m2টা হলো দ্রাবকের গৃহীত ভর। তাহলে আমাদের দ্রাবকের ক্ষেত্রে কি হবে, দ্রাবক যেহেতু বেশি তাই দ্রাবক আমরা 1 পজিশনে রাখবো। তাহলে n1 ইকুয়াল হবে w1 বাই m1। তাহলে এখন আমরা এই মানগুলো যদি এখানে আনি তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হয় দেখো, এই পাশে থাকবে তাহলে আমাদের উপরে থাকবে w2 বাই m2 ডিভাইডেড বাই w1 বাই m1। তাহলে আমাদের দেখো p নট মাইনাস p বাই p নট ইকুয়াল, এটাকে উল্টায় দিলে কি হবে w2 m1
ডিভাইডেড বাই হবে W1 M2। আচ্ছা, এইটা হলো। তাহলে এখন আসো এদের পরিচয়গুলো আবার বলি। এটা কিন্তু দ্রাবকের আপেক্ষিক বাষ্পচাপের অবনমন। তাহলে এখান থেকে আমরা যদি দ্রবের আণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখতে পারি দ্রবের আণবিক ভর M2, তাই না? তাহলে M2 বের করতে চাইলে আমরা কি করব? আচ্ছা, আমরা একটু কোনাকুনি গুণ করে নিই। তাহলে আমাদের W1 M2 W2 M1 ডিভাইডেড বাই W1 M2 ইকুয়াল হলো P0 মাইনাস P বাই P0। তাহলে আমরা পরবর্তীতে কি পাই দেখো। তাহলে আমাদের কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে না? তাহলে কি হবে? M2 ইকুয়াল হবে W2 M1 বাই W1 P0 মাইনাস P বাই P0। এখন তোমরা যদি দ্রবের গৃহীত ভর জানো, দ্রাবকের নাম জানো, আর দ্রাবকের গৃহীত ভর জানো এবং আপেক্ষিক অবনমন জানো, এখন তোমাদের এইটা সাপেক্ষে কিন্তু অঙ্ক আসতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে যে ইনফরমেশনে কি কি দেওয়া আছে। অনেক সময় দেখবা যে দ্রাবকের বাষ্পচাপের অবনমন যদি বলে, তাহলে দ্রাবকের বাষ্পচাপের অবনমন বলতে P0 মাইনাস P দেওয়া আছে। আবার যদি বলে দ্রাবকের বাষ্পচাপ এত, দ্রবণের বাষ্পচাপ এত, তাহলে দ্রবণের বাষ্পচাপের মান কি আর দ্রাবকের বাষ্পচাপের মান P0। তাহলে এখান থেকে তুমি ইচ্ছা করলে P0 মাইনাস P বাই P0 বের করে নিতে পারবা। আবার অনেক সময় দেখবা রেডিমেড বলা থাকে যে দ্রাবকের বাষ্পচাপের অবনমন ঘটছে এত, দ্রাবকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটে গেছে। দ্রাবকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটা মানে এই মানটা দেওয়া। তাহলে আমার কথাগুলো কি শোনো, তাহলে আমরা যদি সূত্রগুলোকে ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা অঙ্ক ইজিলি করতে পারবো। এখন তোমাদের সূত্র যেমন এটা একটা সূত্র দাঁড়াইলো, সেরকম কিন্তু তোমাদের আরো দুটা সূত্র গত ক্লাসে আমরা পড়ছি। P0 মাইনাস P বাই P0 সমান সমান ছিল x2 বা এখনই পড়লাম n1 প্লাস n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। এটা যেমন হতে পারে, আবার এরকম হতে পারে P0 মাইনাস P বাই P0 সমান সমান 1 মাইনাস x1, এটাও হইতে পারে। তাহলে এখন তুমি যেটা করবা, আমি অঙ্কগুলো তোমাদের করাবো না, কারণ ওগুলো তোমরা সূত্র যদি ভালো করে বুঝে থাকো ম্যাথগুলা প্রবলেমগুলো অবশ্যই পারবা। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের ইনফরমেশনে এইটাতে যাব না, এটাতে যাব না, এটাতে যাব না, ওইটাতে যাব, সেটা ডিপেন্ড করবে আমার ম্যাথের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোতে আমরা কি কি পেয়েছি। তাহলে ইনফরমেশনগুলো বুঝে আমরা এই সূত্রের কোনটাতে যাবে সেটাতে করতে পারি। আর যদি তোমাদেরকে রেডিমেড কোশ্চেন করে যে রাউল্টের সূত্র হতে বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে কিভাবে দ্রবের বা দ্রাবকের আণবিক ভর নির্ণয় করা যায়, তখন থিওরিটিক্যাল প্রশ্ন। আর এই থিওরির মাধ্যমে যে ইকুয়েশনগুলো আমরা পেয়ে গেলাম সেটাতে কিন্তু আমাদের ম্যাথ আসতে পারে। তো আমি আশা করছি এই অঙ্কগুলো তোমরা পারবা। তাহলে তোমাদের কিন্তু আবার আমি বলতেছি যে মোল ভগ্নাংশ দেওয়া আছে না মোল সংখ্যা দেওয়া আছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। মোল সংখ্যা যদি আবার গৃহীত ভর দেওয়া আছে না হচ্ছে মোল সংখ্যা দেওয়া আছে সেটাও কিন্তু বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলা করতে পারবো। আর বাষ্পচাপ, দ্রাবকের বাষ্পচাপ অবশ্যই দ্রবণের চেয়ে বেশি হবে, ফলে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে তার বাষ্পচাপ কমে যায়, সেটাই হলো বাষ্পচাপের অবনমন। আর আপেক্ষিক অবনমনটা হলো যে কতটুকু কমে গেছে
সেটাই হলো আপেক্ষিক অবনমন। তাহলে তোমরা কিন্তু খেয়াল করবা যে ইনফরমেশনে কি চাচ্ছে। যদি ইনফরমেশন এমনও হতে পারে, চাইতে পারে যে দ্রাবকের বাষ্পচাপ কতটুকু হ্রাস পেয়ে গেছে, তাহলে দ্রাবকের বাষ্পচাপে হ্রাস পাওয়া মানে পি নট মাইনাস পি বের করা। আবার চাইতে পারে দ্রাবকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কতটুকু করছে, তাহলে বুঝবা পি নট মাইনাস পি বাই পি নট চেয়েছে। আবার এদের মান হয়তো দেওয়া আছে, সেখান থেকে চাইতে পারে দ্রবের মোল ভগ্নাংশ কত, অথবা দ্রবের নাম যদি দেয় তাহলে তার গৃহীত ভর কতটুকু, W1 বা W2 চাইতে পারে। তাহলে তোমরা থিওরিটা ভালো করে যদি বোঝো তাহলে কিন্তু সহজেই আমাদের হচ্ছে পরবর্তী অঙ্কগুলা করতে পারবা। এরপর যেটা কলিগেটিভ প্রপার্টিজ 2 নাম্বারটা কি ছিল, স্ফুটনাঙ্ক উন্নয়ন। তাহলে স্ফুটনাঙ্কের সংজ্ঞা কিন্তু আমরা সচরাচর যেটা বলি যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটে তাকে আমরা বলি ওই তরলের স্ফুটনাঙ্ক। কিন্তু এটা কিন্তু এখানে বা এখন তোমাদের কিন্তু এটা বলার আর বয়স নাই, তোমাদের কিন্তু এখন আরেকটু ভালোভাবে বলা উচিত। যেটা ইন্টারমিডিয়েটও করছো আমার মনে হয়, সেটা হলো যে তরল পদার্থগুলো ফোটে কখন। তোমাদের তো আমি বলছিলাম যে তাপমাত্রা যত বৃদ্ধি করবা তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা তত কিন্তু বৃদ্ধি পাবে। ফলে ওই তরলের পৃষ্ঠতলে বাষ্পের অণুর চাপ প্রয়োগের প্রবণতাও কিন্তু বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করতেছ আর তরল পদার্থগুলার উপরে বাষ্পীয় দশার কণাগুলা চাপ প্রয়োগ করতেছে। এর ফলে যে চাপটা সেটা তরলের বাষ্পীয় চাপ। এখন এই চাপটা যখনই বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যাবে তখনই কিন্তু তরল পদার্থটা ফুটতে থাকে। তাহলে আমরা তরল পদার্থের বাষ্পীয় চাপের স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি, যে তাপমাত্রায় তরল পদার্থের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয় তখন তরল ফুটতে থাকে, তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। তাহলে দেখো তরলের বাষ্পীয় চাপের সঙ্গে কিন্তু স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক আছে। এখন দেখো যে ধরো আমরা যদি এরকম মনে করি যে একটা তরল পদার্থের বাষ্পীয় চাপ ধরো ছিল একটা নির্দিষ্ট তাপমাত্রায়, মনে করো ছিল 700। এখন যখন তার মধ্যে দ্রাবকের মধ্যে যখন দ্রবটা যোগ করলাম তখন কিন্তু তার বাষ্পীয় চাপ 700 থেকে কমে যাবে, তাই না? তাহলে এই যে 700 বাষ্পচাপের তরলটাকে অর্থাৎ দ্রাবকটাকে যখন তুমি হিট করছো তখন তার বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ 180 mm আসতে গেলে তাকে আরো 60 mm চাপ দরকার হবে, তাই না? তাহলে এই অবস্থায় 700 থেকে তাকে কোথায় যেতে হলো, 760-এ যেতে হলো। তাহলে এই সময় যে তাপমাত্রাটা দরকার হবে সেটা একটা বিষয়। আর আমি যদি তরলের মধ্যে দ্রব যোগ করার পর তার বাষ্পীয় চাপ কমে আগে ছিল 700, এখন হয়ে গেছে 680, তাহলে এই 680 থেকে আমাকে 760-এ পৌঁছাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, তাপমাত্রা বেশি দরকার হবে। তাহলে এই একটা নর্মাল উদাহরণ দিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম যে দ্রাবক অপেক্ষা আমাদের দ্রবণের ফুটতে গেলে বা ফুটাইতে গেলে বেশি তাপমাত্রার প্রয়োজন হবে। তাহলে দ্রাবক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হবে। আর এই স্ফুটনাঙ্ক সম্পর্কিত যে কতটুকু বেশি হবে সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক উন্নয়ন। অর্থাৎ দ্রাবকের যে দ্রবণ হওয়ার পর ফুটানোর সময় যে স্ফুটনাঙ্কটা যে তাপমাত্রাটা বেশি প্রয়োজন হলো সেটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন। এই স্ফুটনাঙ্ক উন্নয়নের সঙ্গে দ্রবণের মোলালিটির একটা সম্পর্ক আছে, আর এটাই স্ফুটনাঙ্ক উন্নয়নের রাউটের সূত্র। তো এই রাউটের সূত্র বা যে দ্রাবক অপেক্ষা দ্রবণ যে অধিক তাপমাত্রায় ফোটে এটা লেখচিত্রের সাহায্যে অথবা এখান থেকে স্ফুটনাঙ্ক উন্নয়নের সঙ্গে বাষ্পচাপের কি সম্পর্ক সেই সম্পর্কিত রিলেশনগুলো আমরা নেক্সট ক্লাসে করব আশা করছি। তো এই পর্যন্ত ভালো থাকো আর মনোযোগ সহকারে আরেকটু স্পিড নিয়ে পড়াশোনা শুরু করো যেন ঢাকা কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখা যায়।
তো এই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।